স্যামজনবাসী সত্য করে বলুন তো স্মার্টফোনটি দেখে কেমন লাগছে? দেখে কি বোঝা যায় স্মার্টফোনের দাম 17,999 টাকা? আর একটু দামি দামি লাগে না? রিয়ার প্যানেলটা দেখতে বেশ সুন্দর। আমাদের দেশি ব্র্যান্ডের নতুন স্মার্টফোন Walton Nex-G N9 এই ডিভাইসের জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন এটা রিভিউর জন্য আর কি, কারণ ওয়ালটন অনেকদিন পরে একটু মোটামুটি বেটার স্পেক দিয়ে নতুন একটা স্মার্টফোন নিয়ে এসছে। তারপরেও কমতি ভালো জায়গা সবই থাকবে, আমাদের কাজ হলো সেগুলো খুঁজে বের করা, কোনটা ভালো কোনটা খারাপ এবং আসলে প্রাইস টু পারফরমেন্স ঠিকঠাক আছে কিনা সেগুলি আজকে আমরা চিন্তা ভাবনা করবো, দেখবো, বুঝবো, দেন আপনি আপনার পারচেস ডিসিশন নেবেন, রাইট? স্মার্টফোনটির ওজনও কিন্তু কম না, 219 গ্রাম, বেশ ভারী ওয়েটের স্মার্টফোন এবং বেশ বড় সড়ো এর সাইজ। রিয়ার প্যানেলটা গ্লাস লাগবে, একদমই গ্লাসের মতো, তবে এটা মনে হয় না গ্লাস, এটা প্লাস্টিক দিয়ে তৈরি, স্ক্র্যাচ পড়তে পারে, কেসটা ব্যবহার করবেন। ক্যামেরা মডিউলটা বা এর সেটআপটা দেখতে সুন্দর লাগছে আর কি, যেখানে আমরা 3টা সেন্সর দেখছি, মাঝের অংশে আবার লাইটও জ্বলছে রিং লাইটের মতো। তো ওরা যদি এই লাইটটাকে জাস্ট নোটিফিকেশন লাইট হিসেবে না, যদি আর একটু ব্রাইট লাইট হিসেবে দিয়ে দিত তাহলে কিন্তু একটা রিং লাইটের ফিল পেতাম আমরা ক্যামেরা টাইমে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেখছি, ভালো বিষয়। রয়েছে ডুয়াল স্পিকার, হ্যাঁ দুপাশে স্পিকার আছে, টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। আর এর যে হোম বাটন ওটাই আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করছে। এটা মোটামুটি ফাস্ট এবং একুরেট, কিছুটা অ্যানিমেশন ডিলে আছে বাট একুরেটলি কাজ করে এটা। যদিও ডিজাইনের ব্যাপারটা সম্পূর্ণ পার্সোনাল হয়ে থাকে, তবে আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে আর কি। ডিসপ্লে ছেড়ে যদি আমরা একটু ভিতরে যান, আই মিন পারফরমেন্স সেকশন, সেখানে এসে আমরা দেখছি স্মার্টফোনটিতে র্যাম রয়েছে 6 জিবি, সেই সাথে আরও 6 জিবি আপনি পার্সোনাল র্যাম ব্যবহার করতে পারবেন, 128 জিবি হলো এর স্টোরেজ এবং আপনি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 256 জিবি পর্যন্ত। এটা আরও বেশি থাকা উচিত, এখনকার দিনে 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট তো অবশ্যই দেওয়া উচিত যে কোনো স্মার্টফোনেই। তবে এই স্মার্টফোনের প্রসেসর হিসেবে থাকছে MediaTek Helio Z85 আর রান করছে DDoS বেসড অন Android 13। Android 14 দিয়ে আসা উচিত ছিল এই স্মার্টফোন ফার্স্ট অফ অল। আর অন্যদিকে MediaTek Helio Z85 এই প্রসেসরটা খারাপ না, এই প্রসেসরটা ভালো বাট বেশ পুরনো একটি প্রসেসর। এখন এর যে দাম সেই জায়গা থেকে আমার মনে হয় এই প্রসেসর দিতে গেলে আরও 1000 টাকা দাম অবশ্যই কম হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে একদম পারফেক্ট হয়ে যেত আর কি। তবে হ্যাঁ, এই প্রসেসরটা কি ক্যাপেবল না? যদি ইউনিএসএসির সাথে কম্পেয়ার করতে চাই ডেফিনেটলি এর প্রতি আমাদের ভরসা বেশি থাকবে এবং রেজাল্টের দিক থেকে মোটামুটি ভালো রেজাল্টই দিচ্ছে। ডিডিওএসটা নিয়ে নতুন করতে বলার কিছু নেই, এটা ওয়ালটন মোটামুটি গুছিয়ে নেওয়ার ট্রাই করেছে, যদিও এখানে বেশ কিছু ব্লোটার আছে, ওগুলোকে যদি বাদ দিই তাহলে এটা মোটামুটি একটা ক্লিন ইউআই বলতে পারেন এবং আমাদের রেগুলার যে সমস্ত ফিচার দরকার হয় সবকিছু এখানে আছে। পাশাপাশি দেখছিলাম এটা ডে টু ডে ইউজেসের রেজাল্ট ভালো ছিল, অ্যাপ ওপেন ক্লোজ টাইম খুব বেশি নিচ্ছে না, ডিসেন্ট আছে এখানে। আবার মাল্টিটাস্কিংও আপনি অ্যাট এ টাইম 3-4টা অ্যাপ্লিকেশন নিয়েও কাজ করতে পারবেন, যদি মোটামুটি একটু ভারী অ্যাপ্লিকেশনও হয় সেগুলো নিয়েও কাজ করা যায়। তবে হ্যাঁ, যখন কিনা আপনি হেভি প্রেশার দিচ্ছেন তখন ফোনটা হালকা পাতলা ওয়ার্ম হয় এবং এই যে এই সাইডটা, এই যে অংশটা একটু গরম হয়, যেটা হাতে একটা হয়তো ফিল দিতে পারে আর কি। তবে পারফরমেন্স ড্রপ করতে দেখিনি, কখনো ফ্রিজ হয়ে যায়নি, আটকে থেকে একদম চলছে না, ল্যাগি ভাব। অনেক বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনে এই বিষয়গুলো দেখা যায়, যদিও প্রথম দিকে আসলে কোনো স্মার্টফোনেই খুব একটা দেখা যায় না, এই খেলাগুলো শুরু করে প্রায় 4-5 মাস পরে গিয়ে। তো আপাতত রেজাল্ট ভালো দেখছি। আপনাদের জন্য সাজেশন থাকবে স্টোরেজ যত বেশি ক্লিন রাখবেন তত দেখবেন লং রানেও গিয়ে এই ধরনের স্মার্টফোন ভালো রেজাল্ট দেয় আর কি। গেমিং আসলে পাবজি আমরা খেলে দেখছিলাম এইচডি হাই ফ্রেম রেট সর্বোচ্চ সাপোর্ট করে, বাট আমার সাজেশন এটা থাকবে না, কারণ সেই ক্ষেত্রে ফোনটাও একটু বেশি গরম হয়, আবার পারফরমেন্সও ড্রপ করে, ল্যাগ দেখা যায়, মাঝে মাঝে ফ্রেম রেট ওঠানামাও করতে দেখা যায়। একটু লোয়ার সেটিংসে খেললে পাবজি আপনি প্লেয়াবল রেজাল্ট পাবেন এবং হ্যাঁ আপনাকে তখন সন্তুষ্ট করতে পারছে। আর অন্যদিকে ফ্রি ফায়ার রেজাল্ট তুলনামূলকভাবে বেটার ছিল, এটাও একদম হাইয়েস্ট সেটিংসে খেলার জন্য যে পারফেক্ট কিছু এমন না, মানে চাইলে ফ্রি ফায়ার লাভারটা এটা দিয়ে কাজ পুষিয়ে নিতে পারবেন আর কি। যারা মিডিয়া কনজাম্পশন করেন তাদের জন্য দরকার হয় বেশ বড়সড় একটা ডিসপ্লে, এবং ডিসপ্লেতে যদি পাঁচল কাট আউট আর যদি কোনো কাট আউট না থাকে তাহলে আরও সুবিধা হয়। তো ওয়ালটন তাদের কথা বিবেচনা করে এখানে বিশাল বড় একটা ডিসপ্লে দিয়ে দিয়েছে, 6.82 ইঞ্চ, এটা আসলেই বড় সাইজ। এখানে আমরা পাঁচল কাট আউট দেখছি এবং বেজেল, হ্যাঁ মোটামুটি বেজেল আছে, লোয়ার চিনটাও একটু মোটা। তবে ওরা যে কাজটা করছে এখানে ডিসপ্লেটা দিয়ে ফেলছে আবার এইচডি প্লাস, পুষিয়ে নেওয়ার ট্রাই করছে 90 হার্টজ দিয়ে, যদিও এই কম্বো আমরা আরো কম দামেও পেয়ে যাই, ওয়ালটন এখানে ফুল এইচডি প্লাসটা দিতে পারতো। তো 90 হার্টজ আর এইচডি প্লাস এরকম থাকাতে যে বিষয়টা হচ্ছে এই প্রসেসরের উপরে প্রেসার কম দিচ্ছে, এর কারণে আমরা একটা স্মুথ রেজাল্ট পাচ্ছি, কিন্তু আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের মজা তো অবশ্যই মিস করছি। এখন ফুল এইচডির মজা আপনি কোনোদিনই এইচডি দিয়ে পাবেন না, এটা খুব স্বাভাবিক। এমনিতে এই ডিসপ্লেটা ছিল একেবারে রেগুলার একটা ডিসপ্লে, আইপিএস ইনসেলের প্যানেল, 90 হার্টজ ঠিকভাবে পুশ করতে পারছে, টাচ স্যাম্পলিং রেট 180 হার্টজ যেখানে আমরা ঠিকঠাক দেখছি, শিফটিং দেখিনি, কর্নার এরিয়া থেকে হালকা একটু গ্রেস টাইপের একটা ভাইব আপনি লক্ষ্য করবেন, আর একদম খুব কাছে নিয়ে যদি কিনা এর পাঁচল কাটারের দিকে তাকান তাহলে হালকা শ্যাডোর মতো লক্ষ্য করবেন। এর বাইরে ঠিকঠাক আছে এর ডিসপ্লে। ও ইনডোরে তো ব্রাইটনেস ভালো, বাট আউটডোরে ডিরেক্ট সানলাইটে কিন্তু একটু স্ট্রাগল করবে উনি। তো ওয়ালটন 17,999 টাকা এইচডি প্লাস দিচ্ছে, এই ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগেনি, এটা অবশ্যই ফুল এইচডি প্লাস হতে পারতো। আমার মনে হয় তখন ওই একটু পারফরমেন্স ড্রপ করলেও মানুষজন আরো বেশি খুশি হতো ফুল এইচডি প্লাস নিয়ে। যাই হোক, ক্যামেরার কি অবস্থা? দেখতে তো বেশ বড় সড়ো, যেখানে মেইন শুটারও 50 মেগাপিক্সেল, পরবর্তী শুটারগুলো ওই দুধভাত এআই
2 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 8 মেগাপিক্সেলের। তো রিয়ারের যে মেইন শুটার, একে যদি একদম ঠিকঠাক লাইট দিতে পারেন, আই মিন খুব হার্শ লাইটিং থাকবে না, লো লাইট থাকবে না, পারফেক্ট লাইটিং কন্ডিশনে ও মোটামুটি ডিটেল ধরে রেখে ছবি দেওয়ার ট্রাই করে। হাইলাইট পড়লে না সেই সমস্ত জায়গায় জ্বলে যায়, ওইটা কন্ট্রোল করতে পারছে না। এইটা অপটিমাইজেশনের সুযোগ আছে এখনো। ওয়ালটন যদি নেক্সট আপডেট দেয় তখন এই বিষয় নিয়ে চিন্তা করে, তাহলে আই হোপ এর থেকে আরো বেটার রেজাল্ট বা বেটার আউটপুট বের করা সম্ভব। কালার টোন একটু ওয়ার্মের দিকে থাকে, তবে একদম ওভার স্যাচুরেটেড করে প্রেজেন্ট করছে না। কিছু কিছু ক্ষেত্রে তো আমার মনে হচ্ছে একটু ওয়াশ আউট টাইপেরও দিচ্ছে, আবার কখনো কখনো মানে লো লাইট এরিয়াতে একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দিচ্ছিল এই ডিভাইস। আর পোর্ট্রেট মোডে এজ ডিরেকশন মোটামুটি ভালো দেখলো, মাঝে মধ্যে টুকটাক মিসম্যাচ পাওয়া যাচ্ছে, খুব স্বাভাবিক। আমরা দেখছিলাম কালার টোনটা পারফেক্টলি দিতে পারছে না, একই সাথে এর ডাইনামিক রেঞ্জ ততটা বেটার ছিল না। ব্যাকগ্রাউন্ডে বেশি আলো চলে আসলে ওভারঅল ছবিতে একটা কালো কালো ভাব চলে আসে অনেক সময়, মানে রিয়ারের ওই আলোটা ঠিক করতে গিয়ে সামনের মেইন সাবজেক্টকেও অনেক সময় একটু ডার্ক করে ফেলছে। এরকম একটু ইস্যু পেয়েছি। যদি সঠিক লাইটে ছবি তোলা যায় পোর্ট্রেট মোডে আর কি, তাহলে কাজে লাগবে এর ছবি। আলট্রা ওয়াইড তো এরকম প্রাইস পয়েন্টে কেউ দেয় না, তো ওটা নিয়ে আর কমপ্লেন করলাম না। সামনে থাকলো ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এই ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাতেও দেখছিলাম যে যদি লাইটের তারতম্য হয় তাহলে কালার উল্টাপাল্টা চলে আসে, মানে ফেসের উপর যদি হেভি লাইট পড়ে যায় তাহলে ওই জায়গাটা একটু জ্বলে যাচ্ছিল, লাল লাল একটা টোন চলে আসলো, রেডিশ একটা টোন চলে আসে। বাট ঠিকঠাক লাইট কন্ডিশনে তুলতে পারলে বা ইনডোর লাইটিং কন্ডিশনে তুলতে পারলে তখন আবার দেখা যায় যে ছবি মোটামুটি ঠিকঠাক থাকে, কালার ব্যালেন্সও ঠিকঠাক থাকে। বাট হ্যাঁ, ইনডোরের দিকে তো একটু সফট করেই, কিন্তু আউটডোরে পারফেক্ট লাইটিং কন্ডিশনে আপনি আসলে ছবি পাচ্ছেন আর কি। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 fps এ, কোনো ধরনের স্টেবিলিটির সুযোগ আমরা পাইনি। সো সেই একটা ভাইব পাবেন। যদি স্টেবল ভাবে শুট করতে পারেন বা গেম প্লে শুট করতে পারেন তাহলে হয়তো এর ফুটেজ কাজে লাগবে। এখানেও আমরা দেখছিলাম এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে, প্লাস ওই যে হাইলাইট ব্যালেন্স করতে গিয়ে আর কি একটু হিমশিম খায়। চলে আর কি, মোটামুটি ভিডিও আর একটু বেটার হতে পারতো। ওভারঅল ক্যামেরায় যে বিষয়টা মনে হয়েছে আরেকটা অপটিমাইজেশনের সুযোগ আছে, যেমন বেশি হাইলাইটে বোথ সাইডের ক্যামেরায় একটু হিমশিম খেয়ে যায়, তখন আসলে ও পারফেক্টলি ওটাকে প্রসেস করতে পারে না। আছে ডুয়াল স্পিকার, তো স্টেডিওর মজাটা পাচ্ছেন, বোথ সাইড থেকে সাউন্ড আসলে ভালোই লাগে, বিশেষ করে যারা এত বড় ডিসপ্লে মুভি টুভি দেখবেন তাদের কাছে ভালো লাগতে পারে। সাউন্ড কোয়ালিটি বলতে গেলে এটা লাউডনেস তো ভালোই দেখছি, বাট ফুল ভলিউমে ডিস্টরশন আছে কিছুটা, আর একটু বেস দিলে সাউন্ডটা আরো বেশি ভালো লাগতো আর কি। এমনিতে মোটামুটি ক্লিয়ার সাউন্ড দেয়, ইয়ারপিসের সাউন্ড আবার ঠিকঠাক আছে। তবে নেই জাইরোস্কোপ সেন্সর। এইরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইসে জাইরোস্কোপ সেন্সর নেই, যেটা একদমই মানা যাচ্ছে না। এই বিষয়ের দিকে অবশ্যই ফোকাস দেওয়া উচিত। ওরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দিয়েছে, অন্যদিকে জাইরোস্কোপ দেয়নি, হলো না। এই স্মার্টফোনে আছে 5000 mAh এর ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জারটা ফাইনালি ওরা বক্সে দিয়ে দিয়েছে। এই জন্য ধন্যবাদ যে বক্সে ওরা চার্জারটি দিচ্ছে, এবং ব্যাকআপ ভালো। এইচডি প্লাস তো খুব বেশি ব্যাটারি বার্ন করছে না, একদিন প্লাস টাইম এই স্মার্টফোনটা ব্যবহার করা যায়। ইভেন যারা মুভি টুভি দেখেন প্রচুর, তাদের কাছে এই বিষয়টা আবার ভালো লাগবে। আর এর বাইরে নেটওয়ার্ক রিসেপশন জনিত প্রবলেম ফেস করতে হয়নি আমাদেরকে কোনোভাবে। তো এই ছিল ওয়ালটনের নতুন স্মার্টফোন Nex-G N9। N9 হ্যাঁ দেখতে বেশ সুন্দর। N9 এর পারফরমেন্স সেকশনটাকে আমরা না হয় মেনে নিলাম, ওকে, বাট প্রাইস 1000 টাকা অবশ্যই কম হওয়া উচিত ছিল, এবং ফুল এইচডি প্লাস নেই, এটা মানা যাচ্ছে না। আর অন্যদিকে নো জাইরোস্কোপ, এই বিষয়গুলোতে কমতি আছে। আই হোপ আপনারা ক্লিয়ার। তো আমরা আশা রাখি নেক্সট টাইম ওয়ালটন আরও বেটার করার ট্রাই করবে, আরও এগ্রেসিভ প্রাইসে তাদের ডিভাইসগুলো লঞ্চ করবে, এবং হ্যাঁ, যে সমস্ত জায়গাগুলো নিয়ে কথা বললাম এগুলো পুষে দেওয়ার ট্রাই করবে, এই আর কি। আপনাদের কাছে ওয়ালটনের এই ডিভাইসটাই বা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো।